হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এক্সপেক্টেড এমসিকিউ পার্ট 2 নিয়ে আলোচনা করতে চলেছি। আচ্ছা, যারা পার্ট 1 দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা পজ করে ডেসক্রিপশন বক্সে পার্ট 1-এর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই পার্ট 1টা দেখে আসুন। তাহলে কী হবে, আমাদের পার্ট 2টা আরেকটু বেটার ওয়েতে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পার্ট 1-এ আমরা 15টা কোশ্চেন আলোচনা করেছিলাম, আর আমরা পার্ট 2তে আলোচনা করব আরও 15টা, অর্থাৎ আজকে আমরা 16 থেকে 30 এই পার্টটা আমরা আলোচনা করব। তাহলে এক্সপেক্টেড এমসিকিউ এর গত ভিডিওটা আশা করছি প্রত্যেকেরই মোটামুটি অনেকের ভালো রেসপন্স পেয়েছি। সবাই কমেন্ট করলে আরও ভালো লাগবে বা আরও তাড়াতাড়ি ভিডিও আনার আগ্রহ তৈরি হবে। তো যাই হোক, মোটামুটি এই সিরিজটা সবার হেল্পফুল হতে চলেছে, এতটুকু আমি বলতে পারি। আজকের বিষয়টা আমরা আলোচনা করব পার্ট 2-তে ঠিক টোটাল ওভারঅল সিলেবাসের ওপর। আমরা গতদিন 15টা আলোচনা করেছিলাম, আজকে ওভারঅল সিলেবাস থেকে এক্সপেক্টেড আরও 15টা প্রশ্ন, তারপর নেক্সট পার্টে আমরা আরও 15টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আজকে আমরা পার্ট 2-তে প্রথম যে পার্টটা, যে বেসিক সোশিওলজি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা খুব আসে, এটা এবং আমরা নেট সেটের ক্ষেত্রেও এই প্রশ্নটা খুব আসতে দেখি। এটা কিন্তু বেসিক সোশিওলজির একটা পার্ট, মানে কালচারের মধ্যে আমরা বেসিক্যালি এটা পড়ে থাকি। এথনোসেন্ট্রিজম। এথনোসেন্ট্রিজম কি? এথনোসেন্ট্রিজম মানে হচ্ছে, এই শব্দটি বলতে কি বোঝায়? অন্য সংস্কৃতিকে বোঝা, নিজের সংস্কৃতিকে শ্রেষ্ঠ ভাবা, বৈচিত্র্যের প্রশংসা করা, না বহু সংস্কৃতিবাদ? বহু সংস্কৃতিবাদকে আমরা কি বলি ইংলিশে? মাল্টি কালচারালিজম। ওকে, তো সেক্ষেত্রে এই এথনোসেন্ট্রিজম কি? পজ করে একটু অ্যান্সারটা সবাই দিয়ে নেবে। তাহলে এথনোসেন্ট্রিজম বলতে আমরা কি বুঝি? নিজের সংস্কৃতিকে শ্রেষ্ঠ ভাবা। ওকে, নিজের সংস্কৃতিকে শ্রেষ্ঠ ভাবা বলতে বিশেষ করে আমরা এথনোসেন্ট্রিজম এমন একটা মনোভাব বা বিশ্বাস যেখানে মনে করা হয় নিজের জাতি, নিজের সংস্কৃতি, নিজের সমাজকে শ্রেষ্ঠ মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়, সেটাই কিন্তু এথনোসেন্ট্রিজম। তারপর কোশ্চেন নাম্বার 17, হায়ারার্কি অফ সায়েন্সেস। আচ্ছা, এই প্রশ্নটা তো বায়োলিঙ্গুয়াল রাখার কোনো ব্যাপার নয়, মানে যেহেতু আমরা ইংলিশ টার্মটা ব্যবহার করছি, তো সেক্ষেত্রে আশা করছি যারা ইংলিশ মিডিয়ামের আছো তাদের বুঝতে অসুবিধা হবে না। হায়ারার্কি অফ সায়েন্সেস কি আমরা জানি, এর বাংলা কি? এর বাংলা হচ্ছে বিজ্ঞানের ক্রমোচ্চ বিন্যাস, তাই তো? বিজ্ঞানের ক্রমোচ্চ বিন্যাস। কে দিয়েছে ধারণাটা? আশা করছি এই প্রশ্নের উত্তরটাও সবাই সঠিক দেবে। কোথ, স্পেন্সার, ওয়েবার, না কোজার? সঠিক উত্তর অগাস্ট কোথ। এবার কি বলেছিলেন এটাতে? বেসিক্যালি অগাস্ট কোথ কি বলেছিলেন এখানে, যে আমাদের যে সোশ্যাল সায়েন্স সেগুলো কি দেখিয়েছেন, যে সায়েন্স, এই যে সায়েন্স বা বিজ্ঞানের যে বিস্তার সেটা সমাজ সরল থেকে জটিলের দিকে এগিয়েছে। আর এই সরল থেকে জটিলের দিকে যখন এগিয়েছে, তিনি এই ক্রমোচ্চতা বা কোন সাবজেক্টগুলি সরল থেকে জটিলের তরে এগিয়েছে এবং সাবজেক্টের যে ক্রমবিন্যাস সেটার একটা সাজিয়েছিলেন। অর্থাৎ সবচেয়ে জটিল হিসেবে তিনি দেখেছিলেন সোশিওলজি। তার লিস্টে কী ছিল? ম্যাথামেটিক্স সবার উপরে, অর্থাৎ ম্যাথামেটিক্স থেকে শুরু, তারপর অ্যাস্ট্রোনমি, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং সর্বশেষ সবচেয়ে জটিল, কারণ এটা মানুষের আচরণকে নিয়ে আলোচনা করে, তার ফলে এটা স্বাভাবিকভাবেই কিন্তু জটিল একটা বিষয়। এবং কোথ মনে করতেন এটা আরেকটা কিওয়ার্ড, এটা মনে রাখতে হবে, কুইন অফ অল সায়েন্সেস। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 18, হুইচ ইজ নট দি স্টেপ অফ সায়েন্টিফিক রিসার্চ, মানে বৈজ্ঞানিক গবেষণা ধাপ 9 কোনটি? ফর্মুলেটিং হাইপোথিসিস, ডেটা কালেকশন, ভোটিং, ইন্টারপ্রিটেশন। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, এই যে স্টেপ অফ রিসার্চ, একটু বলে রাখি, স্টেপ অফ রিসার্চ এটা কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে, এই পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবং এই যে স্টেপ অফ রিসার্চে একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকে, আমরা জানি কি? হাইপোথিসিস। আরেকটা কি থাকে? আরেকটা থাকে ডেটা কালেকশন। এই যে ডেটা কালেকশনের যে মেথড, এটা দেখে রাখতে হবে। এবং
এখানে কি স্যাম্পল ইউজ হচ্ছে, স্যাম্পলিং থেকে কোশ্চেন কিন্তু আসবেই আসবে। আমি এটা রিসার্চ মেথডোলজি থেকে কি কি পড়তে হবে তার একটা ভিডিও আমি আনছি খুব শীঘ্রই, যে রিসার্চ মেথড থেকে কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে। আচ্ছা, তাহলে সঠিক অ্যান্সার কি? তাহলে এখানে বোঝা যাচ্ছে সঠিক অ্যান্সার ভোটিং। ভোটিং তো আমাদের রিসার্চের কোনো স্টেপ হতে পারে না, তাই না? তারপর চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 19, অর্থাৎ হুইচ ইজ দি নট পার্ট অফ কাস্ট সিস্টেম, জাত ব্যবস্থা, কাস্ট সিস্টেম, ট্রাইব, কাস্ট অ্যান্ড ট্রাইব, এই যে কাস্ট অ্যান্ড ট্রাইব থেকে প্রশ্ন আসবে। ওকে, এসটিপিজিটির যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তাদের জন্য বলে রাখি, এই প্রত্যেকটা প্রশ্ন, এই যে সিরিজটা চলছে, কন্টিনিউ চলবে, এটা কিন্তু এসটিপিজিটির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হুইচ ইজ নট এ পার্ট অফ কাস্ট সিস্টেম, তাহলে কি? এন্ডোগামি, হেরিডিটারি স্ট্যাটাস, অ্যাচিভ স্ট্যাটাস, না হায়ারার্কি? এন্ডোগামি কি? এন্ডোগামি আমরা জানি যে কাস্ট সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আর হেরিডিটারি স্ট্যাটাসটাও তাই, কারণ বংশানুক্রমিকভাবেই তো জাত ব্যবস্থার পরিচয় পাই। আর এন্ডোগামি কি হচ্ছে? অন্তর্বিবাহ, কারণ জাতের বাইরে গিয়ে তো বিবাহ করা যায় না, জাত ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ নিয়ম। আর অ্যাচিভ স্ট্যাটাস, অ্যাচিভ মানে কি? অ্যাচিভ হচ্ছে সেটাকে যেটা আমরা অর্জন করি, জাত ব্যবস্থা তো অর্জন করতে হয় না, তাই না? এখানে হায়ারার্কি থাকে, একদম ঠিক আছে, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যেটা আমরা দেখেছিলাম, এটাকে আমরা বলছি হায়ারার্কি। কিন্তু এখানে এটা অ্যাচিভ স্ট্যাটাস কখনোই নয়। এটা কি স্ট্যাটাস তাহলে? এটা হচ্ছে অ্যাসক্রাইবড। ওকে, অ্যাসক্রাইব, ASCRIBED। ওকে, এটা অ্যাসক্রাইব স্ট্যাটাস। তারপর কোশ্চেন নাম্বার 20, স্ট্রাকচারাল ফাংশনালিজম ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ, স্ট্রাকচারাল ফাংশনালিজম প্রধানত কার সঙ্গে যুক্ত? কার সঙ্গে যুক্ত? আমরা কাঠামোবাদী ক্রিয়াবাদী তাত্ত্বিক বা কাঠামোবাদী ক্রিয়াবাদ নিয়ে কে আলোচনা করেছেন? আমরা জানি যে খুব গুরুত্বপূর্ণ একজন ফাংশনালিস্ট, তার নাম ট্যালকাট পার্সন্স। ওকে, ট্যালকাট পার্সন্স থেকে কি কি পড়বেন? ট্যালকাট পার্সন্স থেকে কী কী পড়তে হবে? AGIL দেখতে হবে। ট্যালকাট পার্সন্স থেকে প্যাটার্ন ভেরিয়েবল দেখতে হবে, এবং সোশ্যাল অ্যাকশন, সোশ্যাল সিস্টেম, সোশ্যাল অ্যাকশন অ্যান্ড সিস্টেম, এই পার্টগুলো কিন্তু দেখে রাখতে হবে। তারপর চলে আসছি নেক্সট কোশ্চেন, শিক্ষার মাধ্যমে সমাজে চলমান বৈষম্য কিভাবে টিকে থাকে? শিক্ষার মাধ্যমে চলমান বৈষম্য কিভাবে টিকে থাকে? মেরিট বেস এক্সাম, কালচারাল রিপ্রোডাকশন, ইউনিভার্সাল এডুকেশন, না রিজার্ভেশন? শিক্ষার মাধ্যমে যদি আমরা চলমান বৈষম্য টিকে থাকতে দেখি, তাহলে কি সেটা মেরিট বেস হলে তো সেখানে বৈষম্য থাকলো কি না? ইউনিভার্সাল এডুকেশন হলেও থাকলো না, রিজার্ভেশন হলেও সেখানে বৈষম্য থাকলো না। কিন্তু এই যে আমরা যদি কালচারাল রিপ্রোডাকশনের কথা বলি, কালচারাল রিপ্রোডাকশন মানে বেসিক্যালি আমরা যেটা দেখছি যে একটা কালচার ধীরে ধীরে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে এগিয়ে চলছে। ওকে, তাহলে এটার উত্তর আমরা কি বলবো? কালচারাল রিপ্রোডাকশন। কোশ্চেন নাম্বার 22, ডোমিনেন্ট কাস্ট কে দিয়েছেন কনসেপ্ট? ডোমিনেন্ট কাস্ট একটা খুব পপুলার একটা কনসেপ্ট, কে দিয়েছেন? AR দেশাই, MN শ্রীনিবাস, GS ঘুরে, না DP মুখার্জি? এই ধারণাটি কে দেন? আমরা জানি MN শ্রীনিবাস। MN শ্রীনিবাস এর সঙ্গে সঙ্গে রামপুরা ভিলেজের ওই পার্টে বা আমাদের সমাজের যে সোশ্যাল চেঞ্জ সেটা বোঝাতে গিয়ে আরও বেশ কয়েকটা ধারণা দেন, সেগুলোও দেখে রাখতে হবে। সংস্কৃতায়ন ধারণা দেন আমরা জানি, পশ্চিমীকরণ ধারণা দেন আমরা জানি, তাই তো? এবং আর একই সঙ্গে এই যে ডোমিনেন্ট কাস্টের যে উদাহরণ সেগুলো দিয়েছে, যে কাস্টের উদাহরণ দিয়েছিলেন, বা যে কারা ডোমিনেন্ট কাস্ট অ্যাকচুয়ালি, কি বিষয়, কাদেরকে ডোমিনেন্ট কাস্ট বলবো, এই ডোমিনেন্ট কাস্টের যে কন্ডিশন, সেই কন্ডিশনগুলোও কিন্তু একটু দেখে রাখতে হবে। তারপর আসছি আমরা লিটিল ট্র্যাডিশন, গ্রেট ট্র্যাডিশন ধারণা কে দেন? মিল্টন সিঙ্গার, ম্যাককিম মেরিয়ট, ডুমো অ্যান্ড দুবে। এটা কে দিয়েছেন? খুব ফেমাস ধারণা, মিল্টন সিঙ্গার দিয়েছেন। মিল্টন সিঙ্গার কি বলছেন? যে ভারতীয় সমাজে দুটি স্তরের সংস্কৃতি আছে, একটা লিটিল, একটা গ্রেট। লিটিল ট্র্যাডিশন, গ্রেট ট্র্যাডিশন। গ্রেট ট্র্যাডিশন কোনগুলো? এগুলো এটি শিক্ষিত, লেখ্য, দার্শনিক এবং উচ্চ শ্রেণীর সংস্কৃতি। বিশেষ করে যেমন বেদ, উপনিষদ, দর্শন, ধর্মীয় শাস্ত্র, মানে শিক্ষিত, দার্শনিক বা উচ্চ শ্রেণীর মানুষেরা এইগুলোকে পালন করছে, বা তাদের মূল ভিত্তি হচ্ছে এগুলো। আর লিটিল ট্র্যাডিশন কোনগুলো? যেমন গ্রামের ক্ষুদ্র ঐতিহ্য,
গ্রাম্য উৎসব হতে পারে, লোককথা হতে পারে, কোনো কুসংস্কার হতে পারে, স্থানীয় কোনো পূজা পার্বণ হতে পারে, ঐতিহ্যমূলক কোনো অনুষ্ঠান হতে পারে, সেগুলোকে বলা হচ্ছে, সেগুলোকে লিটল ট্র্যাডিশন হিসেবে বলছে। ওকে, নেক্সট, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাসক্রাইব স্ট্যাটাস। অ্যাসক্রাইব স্ট্যাটাসের উদাহরণ কোনটি? চাকরি, জাত, শিক্ষা, দক্ষতা। অ্যাসক্রাইবড অর্থাৎ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যেটা পেয়ে যাচ্ছে তাকে কিন্তু অ্যাচিভ করতে হচ্ছে না। ওকে, অর্থাৎ তাকে অর্জন করতে হচ্ছে না, সে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যেটা পাচ্ছে, তাহলে সেটা কী বলছে? চাকরি, জাত, শিক্ষা, দক্ষতা। তাহলে জন্মগ্রহণ করার সঙ্গে জাত ব্যবস্থা পাইতো, দক্ষতা, শিক্ষা, চাকরি, এগুলো প্রত্যেকটা তাকে অ্যাচিভ করতে হয়। তাহলে জাত ব্যবস্থার সে একটা জাত ব্যবস্থার মধ্যে সঙ্গে সঙ্গে সে জাত ব্যবস্থার একটা অংশ হচ্ছে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে অ্যাসক্রাইব স্ট্যাটাস। কোশ্চেন নাম্বার 25, হু ডেভেলপ দি কনসেপ্ট অফ অ্যানোমি। অ্যানোমির ধারণা কে দেন? ইমানুয়েল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার, মার্কস পারসন। কে দিয়েছেন ধারণা? এটা সঠিক উত্তর ইমানুয়েল ডুরখাইম। আচ্ছা, অ্যানোমির ধারণা ইমানুয়েল ডুরখাইম দিলেও পরবর্তীতে কিন্তু আরেকজন তাত্ত্বিক এটা নিয়ে কাজ করেছেন, আর কে মার্টন। ওকে, আর কে মার্টন কিন্তু অ্যানোমির কথা বলেছেন। তাহলে অ্যানোমি কি? অ্যানোমি হলো নিয়মশূন্যতা বা সামাজিক নিয়ন্ত্রণের অভাব, এমন কোনো সিচুয়েশন তৈরি হওয়া। ডুরখাইম বলছেন এমন একটা পরিস্থিতি যেখানে মূল্যবোধ, নিয়ম শিথিল হয়ে যায় এবং ব্যক্তিরা দিক হারিয়ে ফেলে, সেটাকে, সেই সিচুয়েশানটাকে অ্যানোমি বলা হয়। এবং এখানে আমরা জানি ইমানুয়েল ডুরখাইম একটা অ্যানোমিক সুইসাইডের কথাও বলেছেন, রাইট। কোশ্চেন নাম্বার 26, ফেমিনিস্ট থিওরি চ্যালেঞ্জেস। নারীবাদী তত্ত্ব কী প্রশ্ন তোলে? ক্লাস ডোমিনেন্স, জেন্ডার ইনইকুয়ালিটি, ইকোনমিক অর্ডার না রেস ইস্যু। এটা আমরা জানি যে ফেমিনিস্টরা তো অ্যাকচুয়ালি তারা চাইছিল জেন্ডার ইনইকুয়ালিটির প্রশ্ন তুলেছে বারবার। ওকে, তাহলে সঠিক অ্যান্সার জেন্ডার ইনইকুয়ালিটি। নেক্সট কোশ্চেন, হুইচ সোশিওলজিস্ট ইউজড আইডিয়াল টাইপ অ্যাজ অ্যান অ্যানালিটিক্যাল টুল। আইডিয়াল টাইপকে বিশ্লেষণের যন্ত্র হিসাবে ব্যবহার করেছিল। এটা বলে রাখি, এটা কিন্তু একটা কিওয়ার্ড, আর আমরা আইডিয়াল টাইপ মানেই আমরা জানি এই কিওয়ার্ডটা কোন সমাজতাত্ত্বিকের সঙ্গে যাবে, তাই তো? ম্যাক্স ওয়েবার, ইমানুয়েল ডুরখাইম, আর কে মার্টন, অগাস্ট কোত। আমরা জানি এই ধারণাটা কে দিয়েছেন? আইডিয়াল টাইপ খুব গুরুত্বপূর্ণ একটি ধারণা ম্যাক্স ওয়েবারের। আচ্ছা, কোশ্চেন নাম্বার 28, ইন পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি দি ইকোনমি ইজ মেইনলি বেসড অন। পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে ইকোনমি কোন পার্টটার উপর বেস করে গঠিত হয়েছে? এগ্রিকালচার, সার্ভিস সেক্টর, ইন্ডাস্ট্রি অ্যান্ড মাইনিং। আচ্ছা, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে কী হয়েছে? পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির মূল কথা হচ্ছে কি, যে আমাদের যে ইকোনমির এগ্রিকালচার থেকে সার্ভিস সেক্টরে শিপমেন্ট হওয়া। ওকে, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির মূল কথা। তাহলে এখানে আমাদের সমাজের অর্থনীতি কিসের ওপর নির্ভর করছে? পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে কিন্তু এগ্রিকালচার ছিল না, কী হলো? সার্ভিস সেক্টরে কিন্তু অর্থনীতি প্রধান নির্ভর সার্ভিস সেক্টর হয়ে গেল। ওকে, তাহলে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির সঙ্গে আমরা কিন্তু সার্ভিস সেক্টর কানেক্ট করব, রাইট। তারপর কোশ্চেন নাম্বার 29, সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ। সমাজতত্ত্ব কিসের অধ্যয়ন বা কিসের স্টাডি? সমাজের অন্তর্জগৎ, সমাজ ও সামাজিক সম্পর্ক, জীববিজ্ঞান না ভূগোল? আমরা এটা জানি, সমাজতত্ত্বের এতদিন ধরে আমরা সমাজতত্ত্ব চর্চা করছি, আশা করছি এই প্রশ্নটা কারোর ভুল হবে না যে সমাজ ও সামাজিক সম্পর্ক। ওকে, এবং লাস্টলি আসছি আমরা কোশ্চেন নাম্বার 30, হুইচ ইজ নট এ মেথড অফ কোয়ালিটেটিভ রিসার্চ। এখানে একটা পার্ট বলে রাখি যে আমাদের কোয়ালিটেটিভ মানে এইখানে দুটি ভাগ পড়তে হবে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা পড়তে হবে কোয়ান্টিটেটিভ। এই দুটির টাইপস কিন্তু পড়ে রাখতে হবে। ওকে, এটা গেল। তাহলে কোয়ালিটেটিভ রিসার্চের মেথড কোনটি কোয়ালিটেটিভ নয়? এই যে নট দিয়ে প্রশ্ন থাকলে অনেকে আমরা ভুল করে ফেলি, আমরা কোয়ালিটেটিভ রিসার্চ কোনটা দেখে নিই, কিন্তু বলছে কোনটি কোয়ালিটেটিভ রিসার্চ মেথড নয়? এথনোগ্রাফি, কেস স্টাডি, এক্সপেরিমেন্ট অ্যান্ড ইনডেপথ। তাহলে এখানে এথনোগ্রাফির আমরা কথা জানি, এথনোগ্রাফি পার্টিকুলার এথনিক গ্রুপকে স্টাডি করা হয়, সেটা পিওর কোয়ালিটেটিভ রিসার্চ। কেস স্টাডি, ইনডেপথ স্টাডি। কেস স্টাডির কিওয়ার্ডই হচ্ছে ইনডেপথ স্টাডি হবে পার্টিকুলার ফেনোমেনা আর পার্টিকুলার ইনসিডেন্ট, তাহলে এটা বা পার্টিকুলার কোনো কেস, তাহলে সেক্ষেত্রে কেস স্টাডিও কোয়ালিটেটিভ, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। ইনডেপথ ইন্টারভিউ, এটাও কিন্তু কোয়ালিটেটিভ, তাহলে সন্দেহ আমাদের কোনটা নিয়ে? সি, এক্সপেরিমেন্ট। আরেকটা বিষয় বলে রাখি, এমসিকিউ করার ক্ষেত্রে যদি কোনো কনফিউশন তৈরি হয়
তাহলে কিন্তু আমাদের অজানা কোনো প্রশ্ন, কনসেপচুয়াল কোশ্চেনে কিন্তু এভাবে আমাদের অপশান ওমিট করতে হবে। 4টে অপশান থেকে 2টো অপশানে নিয়ে আসতে হবে, যে আমার মনে হচ্ছে এই 2টো অপশানের মধ্যে একটা হতে পারে। তখন এই 2টি অপশান যদি কারেক্টলি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এখানে আমার অ্যান্সারটি সঠিক হওয়ার চান্স 50%, তাই তো? আমি এ অথবা বি দেবো। কিন্তু যদি আমি এই 4টের মধ্যে আমি জানি না, যে কোনো একটা আন্দাজে দিয়ে আসলাম, যারা কোনো কোশ্চেনের অ্যান্সার আমি জানি না সেটার অ্যান্সার আমি কীভাবে করব? আমার তো নেগেটিভ নেই, আমি মনে করো আমি 40টা করলাম, আমার 20টা আমি জানি না, আমার কিছু কিছু কনফিউশন আছে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এই মেথড অ্যাপ্লাই করতে হবে। আমি 2টো অপশান বাদ দেবো, তারপর 2টো অপশানের মধ্যে আমি দেবো। তাহলে আমার যদি এরকম 10টা কনফিউশন থাকে তাহলে সেই 10টার মধ্যে 5টা সঠিক হওয়ার চান্স থাকবে। কিন্তু আমি যদি ইনামিনা ডিক্কা সেই কী বলে 4টে অপশানের মধ্যে যে কোনো একটা দিয়ে দিলাম, হ্যাঁ, লাস্টে গিয়ে গোল করে দিলাম, তাহলে কী হবে? 10টায় ভুল হতে পারে, আবার 10টা ঠিক না হলেও 4টে 5টা ঠিক হয়ে যেতে পারে। মানে এটাতে রিস্ক বেশি। আবার এমনও হতে পারে যে একটা ঠিক হলো, তাহলে সেক্ষেত্রে আমি 50, মানে চান্সেস কত থাকছে? এটা চান্সেস থাকছে 25%, মানে 4টে ঠিক হওয়ার, 4টেও নয়, 2টো থেকে 3টে হয়তো ঠিক হতে পারে। ওকে, কিন্তু আমি যদি এই 2টো অপশানে নিয়ে চলে আসতে পারি যেগুলো আমার কনফিউশন বা জানা নেই, তাহলে আমার 50% চান্স থাকবে। ওকে, তাহলে এটা সঠিক অ্যান্সার কত? সঠিক অ্যান্সার কি? এক্সপেরিমেন্ট। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, যারা এত পর্যন্ত ভিডিওটি দেখলে, আমাদের 30 তারিখ পর্যন্ত এই ব্যাচের, আমাদের যে অনলাইন ব্যাচ চলছে, এই ব্যাচের অ্যাডমিশন 30 তারিখ পর্যন্ত চলবে। নেক্সট 1 জুলাই থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। যারা মক এবং স্টাডি ম্যাট শুধু নিতে চাইছো, যারা নাম এনলিস্ট করেছো তাদেরকে জুলাইয়ের ফার্স্ট উইকে জানিয়ে দেওয়া হবে। আর যারা এখনও নাম এনলিস্ট করোনি, এনলিস্ট করে রাখো, জানিয়ে দেওয়া হবে। আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করে যেতে পারো। ফ্রি ক্লাস হচ্ছে একদিন করে। আর আরেকটা বিষয় বলার, যে আমাদের কোর্স ফি এই 1 জুলাই থেকে 4000 হতে চলেছে। তো সেক্ষেত্রে যারা এখনও ভাবছো যে আমি অ্যাডমিশান নেব কি নেব না, আর সময় নেই, আজকেই এনরোল করো, তাহলে তোমরা 3500-তে এনরোল করতে পারবে। কিন্তু জুলাইয়ের ফার্স্ট উইকে আমাদের নতুন ব্যাচ হচ্ছে, সেখানে কিন্তু আমাদের 4000 কোর্স ফি হবে। ওকে, তাহলে আজকে আমরা শেষ করছি পার্ট 2 এখানেই। দেখা হচ্ছে পার্ট 3-তে।